আসছে নাই তো, আসবে তবে তো। আসতে দেরি হয় নাকি? ব্যাক ক্যামেরা হয়ে গেছে, ফ্রন্ট ক্যামেরা কোনটা আছে সেটা ইয়ে করা হবে। এক কাজ করো, পুরোটা কেটে দাও। এক কাজ করতো। নমস্কার, আমি অভয় শাস্ত্রী। জ্যোতিষ বিষয়ে কিছু আলোচনা আমাদের এই মুহূর্তে আমি রয়েছি, লাইভে এসেছি। আজকে আমার এই প্রথম এপিসোড। আমাদের জ্যোতিষশাস্ত্রে প্রথমেই আলোচনা করতে বসে আমরা 12টা ভাবের কথা একটু জেনে নিই। এই 12টা ভাব হচ্ছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক এবং ধনু, মকর ও কুম্ভ, মীন, মেষ। তো এই 12টা ভাব, এই 12টা ভাব থেকে আমাদের আচ্ছা একটু ডিসকানেক্ট হয়ে গেছে, দেখছি। হ্যালো ফ্রেন্ডস, এটা কি বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে? একটু কমেন্ট বা মেসেজ একটু পাঠালে আমি বুঝতে পারি যে ঠিক আসছে কি না। হ্যালো, কে রয়েছেন? বোঝা যাচ্ছে আমার এই কথাগুলো যাচ্ছে? হ্যালো, কমেন্ট করুন। হ্যালো, হ্যাঁ, তো যাই হোক, দেখা যাচ্ছে? হ্যালো ভিউয়ার্স, দেখা যাচ্ছে? হ্যালো, দেখা যাচ্ছে? হ্যাঁ, আমি জানতে চাচ্ছি আসছে কি না। তো ঠিক আছে, টেকনোলজি কিছু প্রবলেম বোঝা যাচ্ছে, বুঝতে পারছি না যাচ্ছে কি না। তো ঠিক আছে, মেষ রাশির সাপেক্ষে আমরা, মেষ রাশি হচ্ছে একটা অগ্নি রাশি, চর রাশি এটি। এই মেষ রাশি আমরা মঙ্গলের অধিপতি। তো একটা ছক যখন আমরা পর্যবেক্ষণ করি, ওই ছকের আমরা লগ্ন ভাব থেকে আমরা দেখি 12টা ভাব আমরা বলেছি। তো 12টা হয় লগ্ন কোথায় পড়েছে, বা লগ্ন ভাব থেকে আমরা কি দেখি? তনুভাব। লগ্ন ভাব আমাদের হচ্ছে তনুভাব,
লগ্নভাব থেকে আমাদের দেখা হয় দেহ। দ্বিতীয় ভাব থেকে আমরা কি করি, যখন আমি একটা ছক করব, ছকটা আমরা যখন লগ্ন বেরোবে, এই লগ্ন থেকে আমাদের কাউন্ট করতে হয়। এই 12টা ভাব থেকে আমাদের যে যে আলোচনাগুলো হয়, 12টা ভাব থেকে সব কিছু ফুল স্ক্রিন কম, ঠিক আছে। তো এই 12টা ভাবের থেকে আমাদের লগ্ন ভাব হচ্ছে দেহভাব। দ্বিতীয় ভাব যেটা, সেটা হচ্ছে আমাদের ধন সম্পদ, মুখ, কথা বলা, স্পিকিং পাওয়ার, ধন সম্পদ বা পরিবারবর্গ। এই দ্বিতীয় ভাব থেকে আমরা এটা দেখি। তৃতীয় ভাব থেকে আমরা কি দেখব? তৃতীয় ভাব থেকে আমরা দেখব আত্মীয় স্বজন দেখব, বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, ভ্রমণের ব্যাপারটা দেখব। তৃতীয় ভাব থেকে আমাদের খেলাধুলা দেখব। তাহলে এ গেল তৃতীয় ভাব। তাহলে চতুর্থ ভাব থেকে আমরা কি দেখব? চতুর্থ ভাব থেকে আমরা দেখব গাড়ি বাড়ি, পড়াশোনা। 1 থেকে মাধ্যমিক পর্যন্ত আমাদের চতুর্থ ভাব থেকে পড়াশোনা বিচার করতে হয়। এই চতুর্থ ভাব বিচার করতে হবে, এবং একটা মানুষ কতটা সুখে থাকবে তার চতুর্থ ভাবই কিন্তু বলে দেবে যে একটা মানুষ কতটা সুখে থাকবে। এই চতুর্থ ভাবে মানুষ কোন কালারে বাড়ি হবে, কয়টা গাড়ি হবে, কয়টা বাড়ি হবে, একটা মানুষ কতটা সুখে থাকবে, তার চতুর্থ ভাব পর্যালোচনা করেই কিন্তু এগুলো জানতে হয়। আপনার আদৌ গাড়ি বাড়ি হবে কি না, শুধু চতুর্থ ভাব দেখলে হবে না, চতুর্থ ভাবের সঙ্গে আরও যেসব গ্রহগুলো আছে বা কীভাবে রয়েছে, চতুর্থ ভাব কার সঙ্গে কানেক্ট রয়েছে, কোন ভাবের সঙ্গে যুক্ত রয়েছে, আদৌ আমার জীবনে গাড়ি বাড়ি হবে কি না, এই ভাবগুলো পর্যালোচনায় বা বিশ্লেষণ করতে হবে চতুর্থ ভাব থেকে। পঞ্চম ভাব থেকে আমরা কী দেখব? মন মানসিকতা। পঞ্চম ভাব থেকে আমরা দেখব মন মানসিকতা, প্রেম, ভালোবাসা। পঞ্চম ভাব মা, পঞ্চম ভাব মাকে দেখতে হয়। একটা পঞ্চম ভাব বলে দেবে সন্তান ভাব, পঞ্চম ভাব থেকে সন্তান দেখা হয়। এক একটা ভাবের অনেক অনেক জায়গাগুলো দেখতে হয়। ওখান থেকে পঞ্চম ভাব থেকে সন্তানও দেখা হয়, পঞ্চম ভাব থেকে প্রেম দেখা হয়, পঞ্চম ভাব থেকে মাকে দেখা হয়। আর ষষ্ঠম ভাব থেকে কী দেখা হয়? ষষ্ঠম ভাব থেকে 6 ভাব থেকে দেখা যায় কি শত্রু, রোগ রিপু, এবং পরিশ্রম করার ক্ষমতা, কতটা পরিশ্রম করতে পারবেন, কোন কোন কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন, লোন হচ্ছে কিনা, মামাবাড়িটা দেখতে পারবেন, মামাবাড়ির জায়গাটা দেখতে পারবেন ষষ্ঠম ভাব থেকে। সপ্তম ভাব থেকে কী দেখব? সপ্তম ভাব থেকে আমরা দেখব লাইফ পার্টনার, বিবাহ স্থান, পার্টনারে বিজনেস করা যাবে কিনা, বিজনেস পার্টনার। এই সপ্তম ভাবের হচ্ছে এই জায়গাটা। অষ্টম ভাব থেকে আমরা কি দেখি? অষ্টম ভাব থেকে আমরা এটা দেখব যে অষ্টম ভাব থেকে আমরা দেখব জেল যাত্রা, আয়ু, ঘেরাডোবের মধ্যে ঝুট ঝামেলা, অশান্তি, অ্যাক্সিডেন্ট, ফাঁড়া, দুর্ঘটনা। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখছি আমি, আমাদের 12টা ভাবের মধ্যে আমাদের দেখতে হবে 6, 8, 12 ভাব হচ্ছে আমাদের খারাপ ভাব। 6, 8, 12 ভাব হচ্ছে আমাদের খারাপ ভাব। এই 6, 8, 12 খারাপ ভাব, তাহলে অষ্টম স্থান আমাদের খারাপ হচ্ছে। অষ্টম স্থানে কোন গ্রহ থাকলে কি হয়, এগুলো পরে আমরা একটা এপিসোডে বা আলোচনা আমরা করব, যদি সে আলোচনা আমাদের রয়েছে আরও অনেক করব। নবম স্থান থেকে আমরা কী দেখব? তাহলে নবম স্থান দেখব আমাদের ভাগ্য। নবম স্থানে যেমন দূরযাত্রাও হয়, নবম স্থান আধ্যাত্মিকতার যোগ, ঠাকুর দেবতার স্থান, এগুলো দেখায় নবম ভাব থেকে। ভাগ্যটা কতটা কি সাথ দেবে না দেবে এটা কিন্তু দেখা যায় ওখান থেকে। আর দশম ভাব থেকে কী দেখা যায়? আচ্ছা বেশ, আপনার ডেট অফ বার্থ দিয়েছেন, এগুলো তো এইভাবে বলা সম্ভব নয়। আমার নাম্বারটা দেখুন, ওইখানে আছে। কোনো সময় এগুলো একবার অন্য সময় যোগাযোগ রাখুন। এখানে ডেট অফ বার্থ দিয়ে এই মুহূর্তে কিছু করা যাবে না, মানে আমি তো একটা লাইভ টেলিকাস্ট করছি ফেসবুকে, তো এখানে আমি এইভাবে বলা হবে না। আপনারা যেটা করবেন এই কমেন্ট করুন বা এগুলো দেখুন, দেখতে থাকুন।
এইগুলো জ্যোতিষ কেন আমি দেখাবো? আচ্ছা, আগে 12 ভাবটা বলে নিই। তো দশম ভাব থেকে আমাদের কর্ম বিচার করতে হয়। দশম ভাব থেকে আমরা কর্ম বিচার করব। কর্ম তো করলাম, সরকারি করব না বেসরকারি করব, প্রাইভেট সেক্টরে করব, এটা এটা দেখতে হবে, এটা ভাবতে হবে। একাদশ ভাব কি দেখবে? 11th হাউস দেখবে আয়, উন্নতি, সাকসেস, জীবনের যা কিছু সাকসেস, যা কিছু ঘটনার সাকসেস একাদশ ভাব থেকে দেখতে হবে। আর 12 নম্বর ভাব হচ্ছে মোক্ষ লাভ, ব্যয়, খরচা, মোক্ষ লাভ 12 নম্বর ভাব থেকে। বিদেশ যাত্রা, এগুলো 12 নম্বর ভাব থেকে সব কিছু বোঝা যায়। যাই হোক, এখন যেটা ব্যাপারটা আমরা বলছি, আমরা অ্যাস্ট্রোলজি করতে বসে এই এই যে নীলিমা জেমস দিয়েছে 16/8/1984 সালে জন্ম দিয়েছে, 8:30 সকাল। ভবিষ্যৎ সম্বন্ধে জানতে চাই। দেখুন, আপনার এইটা জানতে গেলে এইভাবে বলা সম্ভব হবে না। এটা যদি আমি সংখ্যাতত্ত্ব করি, এই 16টা আপনার শুধু এই সংখ্যাতত্ত্ব সবটা যোগ করে এইগুলো এত তাড়াতাড়ি বলা সম্ভব না। 6-1-7 কেতুর সংখ্যা, যাই হোক এইভাবে বলা সম্ভব না। এগুলো আপনারা ডেট অফ বার্থ দেবেন না। এটা ফেসবুকে লাইভ হচ্ছে, শুধু একটু জ্যোতিষ আলোচনা হচ্ছে। এখানে ডেট অফ বার্থে কোনো কিছু করা সম্ভব হবে না, অন্তত আজকে হবে না। অন্য সময় হয়তো কোনো সময় দেখবো কীভাবে কী করা যায়, চেষ্টা রাখবো। আপনাদের কমেন্ট পাই কীভাবে কী হচ্ছে এগুলো। তো জানতে চাইছেন আপনারা ডেট অফ বার্থ দিয়ে, এটা খুব ভালো লাগলো। ফেসবুকে এসছি, আপনারা জ্যোতিষ সম্বন্ধে আর একটা কথা বলি, জ্যোতিষ আপনারা কেন দেখাবেন, তাই না? জ্যোতিষে গেলাম, জ্যোতিষ সম্বন্ধে যদি আপনাদের একটু ধারণা না থাকে, শুধু গেলাম 2000, 4000, 1500 ভিজিট দিয়ে চলে এলাম, আর জ্যোতিষ সম্বন্ধে কিছু জানলাম না, কোনো কাজ হবে না। আগে জানতে হবে জ্যোতিষটা আমরা কেন দেখাবো। জ্যোতিষ কেউ বড়লোক করতে পারবে না, আবার জ্যোতিষের সাপোর্টটাই জীবনের সব থেকে প্লাস পয়েন্ট। আপনার লাইফের ভাগ্যের দরজা কোথায় লুকিয়ে আছে, একটা জ্যোতিষ ক্লিক করে দেয়, সেই জায়গাটা সম্ভব। একটা জ্যোতিষ একটা জায়গা দেখে বলে দিতেই পারবে আপনি ঠিক কোন জায়গায় যেতে পারবেন, কোন জায়গায় না যেতে পারবেন, একটা জ্যোতিষই বলে দিতে পারে। আমাদের এই জ্যোতিষ জানার আগ্রহ যুগ যুগ ধরে হয়ে আসছে মানুষের জীবনে। প্রতিটা মানুষের কৌতুক, আমার ভাগ্যে কী আছে। ভাগ্য কে জানতে চায় না, প্রতিটা মানুষ জানতে চায়, কিন্তু সঠিক দিশা দেখাবার জ্যোতিষ পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। যাই হোক, এখন যদি মেষ রাশিতে আমার কর্মস্থান পড়ে, আমি কর্ম নিয়ে আজকে একটু আলোচনা করছি। মেষ রাশিতে কর্মস্থান পড়লে কী হবে? মেষ রাশি হচ্ছে অগ্নি রাশি, চর রাশি। মেষ রাশি হচ্ছে অগ্নি রাশি, চর রাশি। দাম্ভিকতা, মিলিটারি, প্রশাসনিক বিভাগ, দর্জি, কসাইখানা, ডেকোরেটর, ইটভাটা, কন্ট্রাক্টরি, প্রমোটার, এগুলো হচ্ছে মঙ্গলের ক্যারেক্টার, মঙ্গলের মানে কর্ম। আরও আছে, এই মুহূর্তে হয়তো সবটা আমার মাথায় আসছে না। মঙ্গলের কর্মগুলো দশম স্থান পড়লেই যে এই কর্মগুলো হবে এটা না, তবে ওইদিকে একটা ঝোঁক থাকা ব্যাপারটা বোঝায়। যেমন ডাক্তার, দশম স্থানের ভাবে যদি মঙ্গল পড়ে, মেষ রাশি হয়, তাহলে ডাক্তার হলেও কিন্তু সার্জেন, অপারেশন করতে হয়, ছুরি কাঁচি অপারেশন হবে, সার্জেন ডাক্তার হবে। এবার কোন কোন গ্রহগুলো ডাক্তার দেবে, কোন কোন গ্রহগুলো আপনাকে কসাই বানাবে, কোন কোন গ্রহগুলো আপনাকে প্রমোটার বিজনেস করাবে, দশম ভাবের সঙ্গে একাদশ কীভাবে পারমিট করছে, এগুলো দেখতে হবে। দশম ভাব মেষ, আজ আলোচনা হচ্ছে দশম ভাব মেষ। দশম ভাবে মেষ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে, ফোর্স। কিন্তু এই দশম ভাবে যেমন মঙ্গলের ক্যারেক্টার, আর যদি মঙ্গলের লগ্ন হয়, মেষ লগ্নে যদি হয়ে যায়, ওদেরও কিন্তু একই থাকে, সাংগঠনিক ক্ষমতা থাকে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। হঠাৎ করে রেগে যা, হঠাৎ মত পরিবর্তন করা। আজকে এই মুহূর্তে একটা হঠাৎ করে কিছু করতে চাইলো, আজকেই করতে হবে, কালকে ওর সময় নেই।
মেষ বৃশ্চিকে এরম ব্যাপার, মেষ বৃশ্চিকের এরম হঠকারিতা ব্যাপারটা, সিদ্ধান্ত না নিতে পারা। এটা বলছি শুধু লগ্ন সাপেক্ষে হলেই হবে না, লগ্নের জায়গাটা দেখতে হবে, তার পঞ্চম ভাব কি বলছে। মেষ লগ্নের ছেলের পঞ্চম সিংহ হবে, তাহলে সিংহ কথাতে আমরা বুঝতে পারছি সিংহ, বনের রাজা সিংহ। তো মানুষের মধ্যে সে মানে গাম্ভীর্য ব্যাপারটা থাকবে সিংহ রাশি জাতকদের, চুলটা খচে খচে থাকবে, রেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, কিন্তু সাকসেস, ঝুঁকি নেবার প্রবণতা থাকে, ঝুঁকি নেওয়ার এই ব্যাপারগুলো কিন্তু আছে। যদি বিশ্ব হয়, দশম ভাব যদি বিশ্ব পড়ে, বিশ্ব হচ্ছে শুক্রের অধিপতি, বিশ্ব রাশিটা হচ্ছে শুক্রের অধিপতি। এই শুক্র রোমান্স, টিপটপ, সাজাগজা প্রবণতা। বিশ্ব কথার অর্থ হচ্ছে ষাঁড় গরু, ষাঁড় ঘাট, মানে ঘাটটা সমান, মানে ঘাটটা অনেক মোটা, জেদ, অল্প খেয়ে বেশি ওরা সঞ্চয় করে, কৃপণতা ভাব থাকে। সবাই বিশ্বরাশি হয়ে আমার প্রতি রাগ করবেন না, ব্যাপারটা বুঝতে হবে, আরও গ্রহগুলোকে দেখতে হবে যে কোন গ্রহগুলো কীভাবে রয়েছে। শুধু বিশ্ব রাশি বা বিশ্ব লগ্ন বললাম আর তার ক্যারেক্টারটা বললাম, আপনি ফাঁস করে রেগে যাচ্ছেন, এটা নয়। দেখতে হবে, সবটা অ্যানালাইসিস করে দেখতে হবে, ভাবতে হবে যে কোন গ্রহগুলো কীভাবে রয়েছে। এটা একটা বিশ্ব রাশির হচ্ছে শিল্পী সত্তা পরিচয় দেয়। বিশ্ব কী করায়? বিশ্ব হাতের কাজ, টেকনিক্যাল, ইলেকট্রিক্যাল ব্যাপারটা দেখে, শৌখিন কাজের সাথে যুক্ত থাকে, জুয়েলারি দেখে, শৌখিনতা বিশ্ব। কোনো মানুষের যদি দেখা যায়, আচ্ছা, এখানে আমাদের দিলীপবাবু অভিনন্দন জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ আমার এই এপিসোড দেখার জন্যে। আমাদের এই দিলীপবাবু একটু পরিচয় দিয়ে, উনি কুমার দিলীপ, আমরা সব একসঙ্গেই অ্যাস্ট্রোলজি করেছি। তো উনি এখন অনেক ছাত্র রয়েছে ওনার। যদি কোনো মানুষ আমাদের এই জ্যোতিষশাস্ত্রটা যদি এগিয়ে নিয়ে যেতে চান, শিখতে চান, জ্যোতিষ আমাদের 6 মাসে কোর্স করানো, বা বর্ধমানে আমাদের বর্ধমানে একটা ভালো শাখা রয়েছে যেটা কুমার দিলীপবাবু পরিচালনা করছেন। এগুলো আমি চাইবো আপনারা জ্যোতিষ করে আপনাদের টাকা রোজগার খেতে হবে এরকম না, নিজের ভাগ্যটা আপনারা নিজে জানতে পারেন। তার জন্য আমাদের দিলীপবাবু রয়েছেন, আমরা রয়েছি, আমাদের একটা শাখা রয়েছে বর্ধমানে কাল্লাগেটে। তো আপনারা এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, বা আপনাদের শিক্ষান্তে, আপনাদের শিক্ষার শেষে আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে। আরও দিলীপবাবু আছেন, আরও আমাদের অনেক যারা শিক্ষকতা দান করেন, ওনারা সব রয়েছেন। যদি কোনো সময় মনে করেন, এটা আমার একটা বলা রইল। যাই হোক, দিলীপবাবুকেও ধন্যবাদ। দ্বিতীয়ত যেটা হচ্ছে, আমরা যেটা ভাবতে পারছি, কিছু আমরা টোটকা, আমি আধ ঘন্টার বা 25 মিনিট এপিসোড করব। তো কিছু টোটকা আমি দিই, জ্যোতিষ সম্বন্ধে আলোচনা করা শেষ থাকবে না। কোনো সময় বিবাহ বলতে হবে, কোনো সময় বিবাহ বলবো, বিবাহ নিয়ে, কোনো সময় প্রেমজ সম্পর্কে সাকসেস হলো কি না, কর্মটা আমার ছেলে পাবে কি না। একটু আগে আমি বলেছিলাম যে জ্যোতিষ কেন আমরা দেখব, জ্যোতিষ কেন আমরা দেখাবো। আপনার ছেলে কোন ডিপার্টমেন্টে চাকরি করবে, কি পড়াশোনা করবে, কি কোন লাইনে যাবে, কি করবে, বিবাহটা কোন সময় দেবেন, মাধ্যমিক পাস করলো তা ইঞ্জিনিয়ার, ডাক্তার না জেনারেল লাইনে পড়বে, এর জন্য জ্যোতিষশাস্ত্রে আসার দরকার রয়েছে। প্রতিটা মানুষের জ্যোতিষ বিষয়ে জানার দরকার রয়েছে, এবং জানার পরেই এই জায়গাগুলো আপনারা বুঝতে পারবেন যে জ্যোতিষ কেন আমরা দেখাবো। জ্যোতিষশাস্ত্র আজকের গল্প না, হাজার হাজার বছর আগেকার এই জ্যোতিষশাস্ত্র আজকের না, এটা আমাদের সম্পত্তি নয়, এটা আজকে আমাদের ভারতবর্ষ মুনি ঋষির দেশ। আর ভারতবর্ষে আজকে যেনারা করে গেছেন এইসব, তখনকার যুগে আমাদের এই শাস্ত্রটা শ্রী ভিগু, হরা, পরাশর, জেমিনি, অগস্ত্য, এনারা সব লিখে গেছেন তল্লপত্রে। তো আমাদের কি হয়েছে, একটা জ্যোতিষী প্রেডিকশন একটা জ্যোতিষের সঙ্গে মেলে না কেন? ভারতবর্ষ বারবার লুণ্ঠন হয়েছে, তল্লপত্র লেখা ছিল,
কেউ আগাটা পাচাটা পেয়েছে। তো একটা জ্যোতিষীর ভারতবর্ষ তো লুণ্ঠন হয়েছে বারবার। তো সেই মন্দির মসজিদে বিগ্রহের মধ্যে আমাদের এই তল্লপত্রে লেখা ছিল, সেই জ্যোতিষশাস্ত্রের যে আমাদের আদি যেগুলো সেগুলো লেখা ছিল ওই জায়গায়। তো বারবার লুণ্ঠন হওয়ার পরে কী হয়েছে, এগুলো আমাদের আগা পাছা পাওয়া গেছে। তো কেউ কেউ পাছা পেয়েছে, কেউ আগা পেয়েছে, ওই প্রতীকের জায়গায় কেউ লিখতে গিয়ে বিভিন্ন দ্বিমত হয়ে যাচ্ছে। এইটা ভাবতে হবে, সাধারণ মানুষকে ভাবতে, জ্যোতিষ আমরা কেন দেখাবো, জ্যোতিষের কাছে কেন যাবো? 100% আসবেন, আমার কাছে আসতে হবে না। যারা সত্যি করে জ্যোতিষ নিয়ে আলোচনা, জ্যোতিষ নিয়ে গবেষণা করে, এই জ্যোতিষটাকে নিয়ে এগোতে হবে। জ্যোতিষ কেন একটা ভাগ্যের দরজা খুলে দিতে পারে একটা জ্যোতিষীর একটা রেমেডিতে, কিন্তু সেই রেমেডিটা ঠিক মেজারমেন্ট করেছে কি না। আজকে আমি কিছু টোটকা আমি বলছি, যারা পড়াশোনা করছেন, বাচ্চারা রয়েছে, পড়াশোনায় মন বসছে না। আজকাল দেখবেন গ্রামের দিকেই বলুন আর শহরের দিকেই বলুন, ছেলেদের মন কিন্তু সবসময় মোবাইল, নেট, টিভি এইসব দিকে পড়ে রয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু এরা কোনো সময় লাগাচ্ছে না, যে মাথাটা লাগাচ্ছে না যে আমরা পড়াশোনা করে একটা কেরিয়ার তৈরি করতে হবে, এটা ভাবছে না। মনটা কিন্তু ঠিক জায়গায় রাখতে পারছে না। এই মনোসংযোগ বাড়াবার জন্য কিছু কিছু টিপস রয়েছে। যেমন আমাদের 50% গ্রহগত দোষ থাকে, 50% আমাদের কি থাকে, বাস্তু দোষ থাকে। আচ্ছা, আমাদের ছেলেদের পড়াশোনার জন্য কোন ঘরটা আমরা ব্যবহার করব? উত্তর পূর্ব কোণ, যেটার নাম হচ্ছে ঈশান কোণ। এই কোণে কি করব? এই কোণে আমাদের সন্তানের পড়ার ঘর করব। আর ওই ঘরের মধ্যে চেয়ার হতে পারে, টেবিল হতে পারে, বা খাট হতে পারে, তক্তা হতে পারে। তো যাই হোক, এই ঘরের কোণের মধ্যে আপনারা কি করবেন, কোনো বার বেত নাই, কোনো কিছু নাই, এটা সায়েন্টিফিক ব্যাপার আছে। আপনারা একটা পাত্র নেবেন, সেটা কাপ হতে পারে, পাথর বাটি হতে পারে, ওইখানে একটা ফটকিড়ি কিনে নিয়ে আসবেন, ফিটকিড়ি, যেটা দাড়ি কাটতে লাগে, ফুটকিটা নিয়ে আসবেন। আনার পরে কী করবেন, পাত্রে জল দেবেন, ফটকির সঙ্গে কর্পূর আনতে হবে পরিমাণ মতো, ওই পাত্রে আপনি দিয়ে দিন। দেওয়ার পরে ঘরে খাটের নিচে হোক, ওই রুমের কোণে হোক, দিয়ে দিন। আর 7 দিন বাদে বাদে জলটা চেঞ্জ করুন, ফিটকিটা চেঞ্জ করুন। 4 দিন বাদে ফিটকি চেঞ্জ করতে হলে খুবই ভালো হয়। এখান থেকে আমি কি বুঝলাম, বা আপনারা কি বুঝলেন, এই টোটকা থেকে কি বুঝলেন? এই টোটকা থেকে আমি বলছি আপনাদের কি কাজে লাগবে। আমাদের বাড়িতে যে নেগেটিভ পাওয়ারগুলো রয়েছে, এটা পজিটিভ আসতে সাহায্য করবে। এই নেগেটিভ যখন দূর হয়ে যাবে, পজিটিভটা আসবে, তখন তার মনোসংযোগটা বাড়বে। এই মনোসংযোগ বাড়ার জন্যে আগে নেগেটিভটা দূর করতে হবে, তবে পজিটিভটা আসতে সাহায্য হবে। করে দেখুন। হ্যাঁ দিলীপবাবু, সামনে রেখে কিছু কিছু প্রেডিকশন করো, প্রোগ্রাম জৌলুস বাড়বে। এর আগেও তো টিভিতে প্রোগ্রাম করেছো দিলীপবাবু। এই মুহূর্তে আমি ল্যাপটপে করতে পারতাম, আজ প্রথম দিন। আমি এর আগে দেখছি কীভাবে কী হয়, এটা কীভাবে এগিয়ে নিয়ে যায়। রবিবার দিন আমি বোলপুরে ছিলাম পরমতর সঙ্গে, তো সেটা আমি ফেসবুকে দিয়েছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ল্যাপটপের সামনে রেখে এটা তো লাইভ অনুষ্ঠান করার ব্যাপার রয়েছে, তো করব। কাল থেকে আবার হয়তো দেখা যায়, আমি সময় খুব ব্যস্ত রয়েছি, চেম্বারগুলো অ্যাটেন্ড করতে হয়। আমার কিছু কিছু চেম্বার রয়েছে, তো আপনারা জানেন। বোলপুরে একটা জায়গায় রয়েছে, বর্ধমানে আমাকে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরেও পেয়ে যাচ্ছেন, মুচিপাড়ায়, দুর্গাপুর মুচিপাড়ায় পেয়ে যাচ্ছেন। কিন্নাহারে আমাদের খুব তাড়াতাড়ি আমাদের চলবে, তারকেশ্বরে রয়েছে চেম্বার। তো এইগুলো অ্যাটেন্ড করার পরে, এইগুলো সারাদিন ব্যস্ত থাকার পরে এপিসোডে করতে গেলে আমি আজ 10টায় করেছি। এটাকে আমি একটু কোন সময় করা যায়, একটু আমার সেক্রেটারি বা এদের সঙ্গে আলোচনা করে এগুলো কীভাবে করা যায় দেখা যাক। আমি দেখছি কীভাবে কী করা যায়। আপনি বলেছেন, দেখছি কীভাবে করা যায়। যাই হোক, ছেলেদের পড়াশোনার জন্যে মা বাবা খুব চিন্তিত। সন্তানের হরস্কোপটি একবার কোনো আপনাদের কাছে পিঠে যারা ভালো অ্যাস্ট্রোলজি রয়েছেন, জ্যোতিষী রয়েছেন, একটু দেখিয়ে নেবেন। দেখিয়ে নেওয়ার পরে আমার ছেলে কোন কোন সাবজেক্টের উপর গুরুত্ব দিচ্ছে, কোন কোন সাবজেক্ট ওর খারাপ যাচ্ছে,
থ্যাংক ইউ মুক্ত সাধুখা, ভালো। আচ্ছা, খুব ভালো আপনারা দেখছেন। এখন কথা হচ্ছে, জ্যোতিষ তো আর এইটুকু গল্প না, জ্যোতিষ গল্প অনেক বড়, অনেক সময় দিয়ে করতে হবে। 30 মিনিট, 35 মিনিট, 40 মিনিট এই ফেসবুক বা লাইভ টিভি স্ক্রিনে যা কিছু এতে বলা সব সম্ভব হবে না। যাই হোক, আমার যেটা কথা হচ্ছে, জ্যোতিষীর জায়গায় আপনাদের ভাবতে হবে কোন জ্যোতিষী কীরকমভাবে প্রেডিকশন দেয়, কোন জ্যোতিষীর কী কাজ, সত্যিই কি জ্যোতিষটা উনি করেন, আগে ভাবুন। তবে জ্যোতিষী দরজায় দরজায় ঘুরবেন, মাথা ঢুকে মরলেও কাজ পাবেন না। সঠিকভাবে ভাবুন, সঠিকভাবে সঠিক জায়গায় সিদ্ধান্ত নিন। টোটকা আমি এটা দিলাম, আরও টোটকা রয়েছে। আমার তো মনে হয় একটা টোটকা খুব ভালো কাজ হয়। প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলছি, মানুষ সুখে থাক, সকল মানুষ সুখে থাক। তার জন্য আমাদের নিজেকে গুছিয়ে বাগিয়ে রাখার জন্য কিছু অর্থের দরকার। তো আপনার বাড়িতে কিছু অর্থ আসার জন্যে বা লেনদেনে আপনি ফেসে গেছেন, হতেই পারে, স্বাভাবিকভাবে হতেই পারে। আপনি এটা করবেন, প্রত্যেক বৃহস্পতিবার তো দিতেই হবে, যদি না পারেন শনিবার মঙ্গলবার অন্তত। দেখুন, আজকে আমার হনুমানজিকে দেওয়া রয়েছে, আমার এর আগে যেটা দিয়েছিলাম হনুমানজি রয়েছেন। এই হনুমানজির কাছে বা ছবির কাছে আপনি একটা কর্পূরদানি নিন, কর্পূরদানিতে আরতি করুন, সন্ধ্যেবেলায় করুন। আর সন্ধ্যের যে মা কাকিমারা যে ঘিয়ের প্রদীপ, যে সরষের তেলের যে প্রদীপটা দেয়, সেই প্রদীপটা ঘিয়ের করে দিন না, 3 মাস দিন গাওয়া ঘি, গরুর ঘি, দেখুন কী রেজাল্ট আছে। আপনারা লাখ লাখ টাকা খরচা করে স্টোন করতে হবে না, লাখ লাখ টাকা খরচা করে আপনাকে প্রতিকার করতে হবে না, হাজার হাজার টাকা খরচা করতে হবে না। শুধু সামান্য কিছু কিছু একটু টিপস দিয়ে আপনারা দেখুন এই টোটকাগুলো করে আপনাদের কীভাবে সংসারে স্বাচ্ছন্দ্য আসে। 100% আসবে, 100% আসবে, এর বাইরে কিছু হবে না। আমার টোটকা প্রমাণিত, এবং প্রত্যেকটা প্রমাণ করার পরে আমি কিন্তু এই টোটকাগুলো আপনাদের কাছে আজকে বলছি। অনেকজনকে দেওয়া হয়েছে, অনেক ছেলে, অনেক মেয়ে, অনেক সংসার বেঁচে গেছে। সামান্য ব্যাপার, 100-200 গাওয়া ঘি কিনবেন, আর প্রদীপ যেটা সন্ধে দেন ওটাতে ঢেলে দিলেন, এই তো ব্যাপার। এটা সামান্য ব্যাপার, এটা করাটা কি ব্যাপার না। এতে আমরা কি কি বুঝলাম, কি ভাবলাম, হ্যাঁ আরে যদি আমি এইগুলো উত্তর দিতে যাই তাহলে আমাদের এই জ্যোতিষের কিছু বলা যাবে না। বৈশাখী রায় কি লিখেছেন, আচ্ছা ওগুলো পরে আমি বলবো। তো এই টোটকাগুলো আপনারা কম বেশি করবেন, দেখবেন রেজাল্ট পাবেন। ময়ূরের পুচ্ছ রাখবেন বাড়িতে। আমার অনেক অনেক টোটকা আছে, অনেক টোটকা আছে। আপনারা একটা কোনো কাজ আটকে গেছে, সাকসেস হচ্ছে না, ওইটা বলার দরকার নেই। এক ডাকে একটা নারকেল কিনুন শনিবার দিনে এক ডাকে একটা নারকেল কিনুন, আর অনামিকা আঙুল দিয়ে একটা দাগ কাটুন, জলের দাগ দিয়ে, যেখানে প্রতিটা দিন নিত্য সেবা হয় ওইখানে ঠাকুর বাড়িতে আপনি নামিয়ে দিয়ে আসুন। ঠাকুরের দরজা বন্ধ হতে পারে বা পূজারি সাই না থাকতে পারে, আপনি ওখানে নামিয়ে দিয়ে আসুন, নম করে আসুন, মনোবাসনা বলে আসুন। প্রত্যেক শনিবার সন্ধ্যে দিন বা দুপুরে দিন, প্রত্যেক শনিবার এই কাজটি করুন। আমি কথা দিলাম আমরা আটকানোর কাজটা হয়ে যাবে, প্রমাণিত, এটা প্রমাণিত, করে দেখুন। যাই হোক, 12 বছর হয়ে গেল তোমার সাথে সামনাসামনি বসা হয়নি। থ্যাংক ইউ, আবার বসবো, আবার দেখা হয়ে যাবে। ঠিক, দিলীপবাবু আপনি আমার এই এপিসোড দেখছেন, বাহ, 12 বছর হয়ে গেল আমাদের দুজনের বসা হয়নি, সত্যিই তাই। কোনো সময় তো হয়ে যাবে, দেখা হয়ে যাবে, কোনো টেনশন নেই, প্রবলেম নেই, সব ঠিক আছে। যাই হোক, আমি যেটা বললাম
আরও কিছু টোটকা আছে, আরও কিছু গল্প আছে, আলোচনা আছে। দেখুন, আমরা এটা ভাবি না যে এত একটা ভালো ছেলে, খুব শিক্ষিত, কিন্তু জীবনে প্রতিষ্ঠাতা পায় না। এত ভালো সে ট্যালেন্ট, এত বুদ্ধিমান, কেন পায় না? আবার আমরা দেখেছি অনেক শিক্ষিতা মহিলা, খুবই সুন্দরী দেখতে, ঠিক বিয়ে হচ্ছে না। কেন হচ্ছে না? এই সবের প্রশ্ন লুকিয়ে আছে কিন্তু এই জ্যোতিষশাস্ত্রের মধ্যেই। একটা জ্যোতিষী বলে দিতে পারে, একটা প্রকৃত জ্যোতিষী বলে দিতে পারে খুব সুন্দরী, খুব শিক্ষিতা, অথচ ঠিক সময়ে তার বিয়ে হচ্ছে না কেন? সব কারণ কিন্তু লুকিয়ে আছে জ্যোতিষশাস্ত্রের মধ্যে। খুব ট্যালেন্ট, খুব বুদ্ধিমান, খুব পড়াশোনায় ভালো, জীবনে সে প্রতিষ্ঠাতা পায়নি। আমার 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 কাছেই আছে অনেক অনেক ছাত্র। আবার যারা অল্প টল্প পড়েছে, এমনও দেখায় 5, 6, 7 পড়েছে, তারা আবার ব্যাংকে চাকরি করছে। এরকম দেখায় তার প্ল্যানেট গ্রো কথা বলবে এবং রেমেডি মেজারমেন্ট ঠিক সময় ঠিক প্রতিকার করে দেয়া। শুধু জ্যোতিষে গেলাম, দাদা আমার জীবনে কি আছে, আমি বড় জায়গায় যেতে পারবো কি না, কর্মটা করেছেন, আপনি জীবনে বড় জায়গায় যাবেন, আপনার ভাগ্য সাথ দিচ্ছে, আপনার গ্রহ প্ল্যানগুলো ঠিক, আমার গ্রহগুলো ঠিক সাজানো আছে, আপনি আগে সেটা চিন্তা করুন। তো এই গ্রহ কীভাবে সাজানো আছে, অঙ্কটা আপনি শেখেননি, তাহলে আপনাকে জ্যোতিষীর দরজায় যেতে হবে। উল্টো পাল্টা আপনি চলে যাবেন, কোন জায়গায় আপনি দেখাবেন সেটা আপনি ঠিক করবেন। কিন্তু কথা হচ্ছে জ্যোতিষ শাস্ত্র ছাড়া এক পা চলা যাবে না অদূর ভবিষ্যতের সামনে। এই পৃথিবীটা, বিশ্বটা আমাদের হাতে মুঠোয়, সবই পড়ে রয়েছে, শুধু আমাদের জানতে হবে। আজকে এই জ্যোতিষশাস্ত্র আমাদের সাধারণ মানুষের মধ্যে ছিল না, রাজ দরবারে জ্যোতিষ বাঁধা ছিলেন। থ্যাংক ইউ দিলীপ। 2004 থেকে একসঙ্গে পথ চলা শুরু, আজকে 21 সাল, অনেক দিন হয়ে গেল। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি, আমাদের দেখা হবে। বুঝতে পারছি আমাদের খুব দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ হয়নি, দেখা হবে। 2004 থেকে আমাদের একসাথে পথ চলা শুরু, দিলীপবাবু লিখেছেন। খুব ভালো লাগলো যে এখনও সেই আক্ষেপটা রয়ে গেছে আমাদের দুজনের। কৃষ্ণমূর্তি ইনস্টা অ্যাস্ট্রোলজি থেকে আমরা অ্যাস্ট্রোলজি করেছি, ওখানে আমরা গেছি, দুজনের সঙ্গে ট্রেনে চেপে গেছি, খুব ভালো লাগলো। আবার দেখা হয়ে যাবে। থ্যাংক ইউ দিলীপ, থ্যাংক ইউ। যাই হোক, বন্ধুর সঙ্গে একটু আবেগ এসে গেল। এই কৃষ্ণমূর্তি পদ্ধতি করতে গিয়ে আমরা কলকাতা গেছি দুই বন্ধুতে। তখন তো কৃষ্ণমূর্তি পদ্ধতির কেউ মানে বুঝতো না, কেউ শিখতে যেত না। আমরা গেছি, গোপাল স্যারের কাছে। থ্যাংক ইউ বিশ্বজিৎ সেনবাবু, আপনি আর একবার আপনি দেখাতে চান, আগে কি দেখিয়েছিলেন, আপনার কি ভালো লেগেছে? আসলে আমি টিভিতে যখন এই লাইভ অনুষ্ঠানগুলো করতাম 8-9 সালে, টিভি থেকে এগুলো লাইভ অনুষ্ঠান করতাম, একটা জায়গা থাকতো। এখন এই ফেসবুকে তো আমি কোনোদিন করিনি। তো এই যে বিশ্বজিৎ সেনবাবু লিখছেন, আমি আর একবার দেখাতে চাই, তো এইগুলো এইভাবে তো আমি বোঝাতেও পারছি না। আমি জ্যোতিষটা একটু আলোচনা করতে চাইছিলাম আজকে, তো রেসপন্স এইভাবে যে আপনারা চাইবেন আমি বুঝতেও পারিনি। যাই হোক, আমার দেখছি ফিনিশ অপশন কোনটা দেখে বলদা, তো দেখছি আমি কীভাবে কী করা যায়। আচ্ছা, তো এই নিয়ে আলোচনা হবে আরও। আচ্ছা বেশ, তো আমি যেটা বলতে চাই, বিশ্ববাবু আপনি, আমার ফোন নাম্বার তো দেওয়া রয়েছে, কোনো সময় একবার আবার যোগাযোগ করুন। গুসকরায় রয়েছি শুক্রবার, বোলপুরে রয়েছি রবিবার, তারকেশ্বর সোমবার, এরকম করে বিভিন্ন জায়গায় রয়েছে। এটা সব কিছু ফোনে আলোচনা করে করবেন। সব জায়গার চেম্বারগুলো আমি অ্যাটেন্ড করছি আমাদের এই। হ্যাঁ, আর একটা কথা বলতেই ভুলে গেছি, যে জায়গাটা রয়েছে এখন আমাদের যে এই যে বিশেষ করে আমাদের করোনা নিয়ে আমরা খুবই ব্যতিব্যস্ত। প্রতিটা মানুষ আমরা কষ্টের মধ্যে রয়েছি, প্রতিটা মানুষ আমরা অশান্তিতে ভুগছি, প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে আমরা রয়েছি। সেটা
ঝড় বৃষ্টি বলুন আর এই করোনা ভাইরাসই বলুন, মানুষ কিন্তু আমরা কেউ সুখে নেই। আজকে আমরা খুব কষ্টের মধ্যে সকল মানুষ আমরা দিন কাটাচ্ছি। যাই হোক, এই করোনা আমরা ভাবি, আমরা অনেকগুলো ছক দেখেছি, অনেকগুলো ছক দেখলাম। করোনার ছকের নিয়ে আমি একটু আলোচনা বা এইগুলো গবেষণা করছিলাম কদিন ধরে, কিন্তু এ তো আর ছোটোখাটো গল্প নয়, অনেক ব্যাপার। তবে আমার মনে হচ্ছিল, যেটাতে আমার স্যাররাও শুনছেন বা আমার শিষ্যরাও শুনছেন এই গল্পটা, আশা করছি ওনারাও শুনতে পাবেন। শনি আর চন্দ্র হচ্ছে এক ঘরে থাকলে, বিশেষ করে চতুর্থভাবে থাকলে, চতুর্থ স্থান থেকে আমাদের চেস্ট বুক দেখা হয়। তো ঠান্ডা লাগার, কফ বসে যাওয়ার বা অষ্টম ষষ্ঠম এই ভাবগুলোর মধ্যে শনিচন্দ্র একসঙ্গে বীজযুগ তৈরি থাকলে তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডা লাগার ধারণা থাকে। ঠান্ডা থেকে আমাদের করোনাটা আসছে, শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে। দেখুন আপনার চোখে এগুলো আছে কি না, এগুলো একটু জ্যোতিষ দেখিয়ে আলোচনা করেন। এই শনিচন্দ্র বীজযোগ যাদেরই রয়েছে তাদের ক্ষেত্রে একটু অ্যালার্ট থাকতে হবে, করোনা যাতে তাদেরকে ছুঁতে না পারে। করোনা ছুঁলেও তাদেরকে যেন সেগুলো সুবত্ব লাভ করতে পারে, প্রতিকার করতে পারে। এগুলো আমি একটু এক ঝলক বললাম। যদি আপনাদের মনে হয় কোনো জ্যোতিষ দিকে আপনার কার শনিচন্দ্র বীজযোগ আছে, কোন ঘরে শনিচন্দ্র বীজযোগটা হয়েছে, শনিচন্দ্র একসঙ্গে কোন ঘরে রয়েছে, তার ইফেক্ট কী, কার ফল কী, করোনা কি সত্যিই আমাকে ছুঁবে কি না, যতটা পারবেন ভ্যাকসিন নেওয়ার চেষ্টা করুন। সবাই সুখে থাকুন, করোনামুক্ত হোক, করোনামুক্ত দেশ হোক, আমরা সবাই সুখে থাকি। আর বেশি কিছু বলবো না, প্রথম দিন, সামনে আপনারা আরও এগিয়ে যান, ভালোভাবে থাকুন, এই বলে আমি শেষ করছি।